এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি একটি ফাটল ধরতে শুরু করেছে অথবা ধরেছে, নাকি তাদের যে ঐক্যটা ছিল? সেটা কিন্তু খুব বাংলাদেশে আমি বলবো না যে খুব ভালো আছে, বরং আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে অতীতে কি হয়েছে, নির্বাচনগুলো কেমন হয়েছে। আপনি প্রয়োজন হলো আপনি কখনো ক্রস ফায়ার করবেন, গুম করবেন, রাষ্ট্রীয় নানান বাহিনী বানাবেন, কখনো মব ভায়োলেন্স করবেন। এগুলো কিন্তু খুব জঘন্য জিনিস। এখন একটা বিপ্লবের পরে, এরকম একটা বিপ্লবের পরে আমাদের মুক্তিযুদ্ধের পরেও একদল ছিল যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন এই বিপ্লবের পরেও আমরা ধরেন আমরা যারা জাতীয়তাবাদী দলের তৃণমূল কর্মী ছিলাম, আমরা শুরু থেকে এই আন্দোলনের সাথে একদম মাঠ পর্যায়ে কাজ করেছি। দেশের মানুষের মতো আমাদের এই 17 বছরের প্রত্যাশাই ছিল যে আগে বাংলাদেশের এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন দরকার। এখন ধরেন এই পতনটা যেহেতু হয়েছে সেহেতু আহ, আহ, আমরা স্বভাবতই এই আন্দোলনের সম্মুখ সারিতে কিছু মানুষকে আমরা সামনে রেখেছিলাম। কিছু সুবিধাবাদী গোষ্ঠী ভাবতেছে যে এটা একটা বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে। তো এখানে ঢুকে তারা তো নিজেদের স্বার্থে কিছু ফাটল ধরানোর চেষ্টাই করবে, কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি একটি ফাটল ধরতে শুরু করেছে অথবা ধরেছে, নাকি তাদের যে ঐক্যটা ছিল জুলাই অভ্যুত্থানের সময় সেই সেখানে কি আসলে সেটিকে ভেঙে যাচ্ছে কিনা? না, ধন্যবাদ। আসলে রাজনীতি জিনিসটা তো সহজ নয়। আর রাজনীতি ধরেন, এই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে রাজনীতি করছে। অনেক তাদের উপর ঝড় ঝাপটা গেছে। সাধারণ একজন গৃহবধূ থেকে আমরা দেখেছি যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, শেখ হাসিনাও তার বাবার মৃত্যু থেকে, বা এই যে দেশের রাজনৈতিক যে 50, 100, 200 বছরের যে টানাপোড়েন, রাজনীতিতে কিন্তু একটা দীর্ঘ পথযাত্রা। তবে আমি রাজনীতিটাকে সবসময় ইতিবাচক দেখি। আমি মনে করি যে একটা দেশ পরিবর্তন করতে হলে কিন্তু রাজনীতি করতে হবে। আমি অনেক সময় আমাদের তরুণরা ভাবেন তারা বোধহয় বিসিএস ক্যাডার হলে, তারা বোধহয় বিদেশ চলে গেলেই বোধহয় রাজনীতি খুব খারাপ জিনিস। আপনি শুনবেন, দীর্ঘদিন ধরে শুনেছি আমরা, তরুণরা বলেছে আই হেট পলিটিক্স, মানে রাজনীতি খারাপ জিনিস। রাজনীতি থেকে দূরে থাকো, নিজের চাকরি বাকরি বিসিএস বিদেশ নিয়ে ভাবো। রাজনীতি খারাপ লোকজন করে, কোনো ছেলে মেয়ে তার বাবা মাকে বললে রাজনীতি ধরনের খুব খারাপ জিনিস। আমরা যেমন 60-এর দশকে দেখতাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো ছেলেটা রাজনীতি করতো, কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময় এই জায়গাটা পরিবর্তন এসেছে। তথাকথিত আমাদের ছাত্র সংগঠনগুলো বলেন যারা করতেন, তাদেরকে নিয়ে যে পরিবার খুব গর্ব করতেন তা না। কিন্তু একটা দেশ পরিবর্তন করতে হলে রাজনীতিটাই মুখ্য, রাজনীতির ইতিবাচক কাজে সেটাকে আমি ইতিবাচক দেখি। কিন্তু জুলাইয়ের আন্দোলন ঘটে, ছাত্র সংগঠন ঘটে যেভাবে হচ্ছে, সব সময় একটি বিষয় আমরা আলোচনায় শুনি যে, বা অভিযোগ যেটা আসছে, সেটা হচ্ছে আপনি সরকারি পৃষ্ঠপোষকতাতে কোনো কিছু করছেন কিনা। কিংস পার্টি যে কথাগুলো হয়, সেগুলো কিন্তু আমি সময় হয়তো বলে দেবে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর যে কোনো জায়গায় ক্ষমতার অদল বদলের পদ্ধতি হওয়া উচিত নির্বাচন। যে কথাটা আপনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বা অন্যদের কথা শুনবেন, আমি মনে করি যে রাজনৈতিক দল যে যাই করুক না কেন, আমাদের এমন একটা কাঠামো করতে হবে যেখানে পুলিশ প্রশাসন প্রতি 5 বছর পর পর নির্বাচনের এমন একটা আয়োজন হবে যেখানে সাধারণ মানুষ সে ঠিক করতে পারবে যার যে ইচ্ছা ছাত্র সংগঠন করুক, রাজনৈতিক দলগুলো করুক, এগুলো ইতিবাচক, কিন্তু এমন একটা কাঠামো হওয়া উচিত নির্বাচনের গ্রাউন্ডটা যেন সবার জন্য সমান হয়, সাধারণ মানুষ যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এবং সাধারণ মানুষ তার কিন্তু ঠিক করার স্বাধীনতা আছে সে কাকে নির্বাচিত করবে। সে একজন ডক্টরেটকে করবে, নাকি পঞ্চম শ্রেণী পাশ কাউকে করবে, সে কি বিদেশ থেকে থাকা কাউকে করবে, নাকি তার সঙ্গে দীর্ঘদিন এলাকায় করার করবে। এই যে জনগণের স্বাধীনতা, আপনি আমেরিকা বলেন বা যে ডেমোক্রেটিক কান্ট্রি গুলোতে বলেন, আপনি দেখেন এত সংকটের মধ্যেও কিন্তু দেখবেন 4 বছর পর পর বা 5 বছর পর পর যে পৃথিবীতে নির্বাচনের ব্যবস্থা, সেটা কিন্তু খুব বাংলাদেশে আমি বলবো না যে খুব ভালো আছে, বরং আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে অতীতে কি হয়েছে, নির্বাচনগুলো কেমন হয়েছে। তো সেই জায়গাটা থেকে রাজনীতি আমি ইতিবাচক ভাবেই দেখি। এবং আমি মনে করি যে আসলে নির্বাচন, কারণ এখন কিন্তু দেশে কোনো নির্বাচিত সরকার নেই। একটা দেশ কিন্তু কোন পথে চলছে, তার গণতন্ত্র, সুশাসন, বা আপনি বিনিয়োগ বলেন, বিদেশি বিনিয়োগ বলেন, স্থিতিশীলতা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বলেন, এই সমস্ত কিছু কিন্তু আসলে নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে একটা দেশ কি হতে পারে তার প্রমাণ আপনি আহ এই আমাদের সাউথ এশিয়ায় অনেক দেশে পাবেন। প্লাস হচ্ছে আপনি পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতাটা কেন জরুরি। আমি আশা করি যে যে রাজনীতি করুক না কেন,
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেন আসে, সারা পৃথিবী যেন বাংলাদেশকে নিয়ে নেতিবাচক কোনো কিছু না বলে, যেন ভাবে যে না, বাংলাদেশে প্রতি 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেই ধারা যেন যায়। আর রাজনীতি করতে গেলে দল ভাঙন, বের হয়ে যাওয়া, নতুন দল করা, ছাত্র সংগঠন করা, এগুলো আমি খুব ইতিবাচক ভাবে দেখি। কিন্তু আমি এই কথা বলে শেষ করি, দুটো বেসিক জিনিস একটা রাষ্ট্রের জন্য খুব জরুরি। প্রথম হচ্ছে মত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দল নিয়ে তার কথা নিয়ে কথা বলতে পারবে, এইটা মত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা তো জরুরি। এবং দ্বিতীয়ত হচ্ছে বেঁচে থাকার জীবনের স্বাধীনতা। আপনি প্রয়োজন হলো আপনি কখনো ক্রস ফায়ার করবেন, গুম করবেন, রাষ্ট্রীয় নানান বাহিনী বানাবেন, কখনো মব ভায়োলেন্স করবেন, এগুলো কিন্তু খুব জঘন্য জিনিস। আমি মনে করি মত দ্বিমতের স্বাধীনতা এবং মানুষের বেঁচে থাকার স্বাধীনতা, গণতন্ত্র, সুশাসন থাকলে সেই দেশটা ঠিক পথে আগায়। জি, শরীফুল হাসান, আপনি যে বিষয়গুলো নিয়ে সবশেষ কথা বলছিলেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি একটু নাশিদ আলম আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি আসলে ফাটল ধরছে কিনা, অথবা তাদের মধ্যে যে ঐক্য, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন নাশিদ আলম? ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওদের ভিতরে ফাটল ধরা দেখা গেছে কিনা, এখন একটা বিপ্লবের পরে, এরকম একটা বিপ্লবের পরে আমাদের মুক্তিযুদ্ধের পরেও একদল ছিল যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন এই বিপ্লবের পরেও আমরা ধরেন, আমরা যারা জাতীয়তাবাদী দলের তৃণমূল কর্মী ছিলাম, আমরা শুরু থেকে এই আন্দোলনের সাথে একদম মাঠ পর্যায়ে কাজ করেছি। আমরা যত সংখ্যক মানুষ কাজ করেছি, আমার বিশ্বাস যে আমি যাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, 80% কে আমি কোনো সময় দেখি না যে কোনো সময় পোস্ট দেয় না এটা নিয়ে যে এটার ক্রেডিট দরকার, আমি ওই আন্দোলনে ছিলাম, বা দেখা যাচ্ছে যে আন্দোলন সংক্রান্ত কোনো ছবি তারা দেয় না। আমরা যারা জাতীয়তাবাদী দল এই আন্দোলনের সাথে ছিলাম, আমরা কিন্তু দেশের মানুষের মতো আমাদের এই 17 বছরের প্রত্যাশাই ছিল যে আগে বাংলাদেশের এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন দরকার। এখন ধরেন এই পতনটা যেহেতু হয়েছে, সেহেতু আমরা স্বভাবতই এই আন্দোলনের সম্মুখ সারিতে কিছু মানুষকে আমরা সামনে রেখেছিলাম। সেটা আপনি আন্দোলনের কৌশল মনে করতে পারেন। তারা সামনে ছিল, তারা এখন নিজেদেরকে নানান ভাবে এই আন্দোলনের একক অংশীদার দাবি করার চেষ্টা করে। যেহেতু এখন সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা বড় প্ল্যাটফর্ম ধারণা করা হচ্ছে, সেই ধারণা করার প্রেক্ষিতে কিছু সুযোগ সন্ধানী এখানে ঢুকবেই। সেই সুযোগ সন্ধানীরা আমি মনে করি পতিত সরকারেরই একটা মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। তাদের কাছে যেহেতু যথেষ্ট পরিমাণ অবৈধ অর্থ আছে, তারা এখানে বিনিয়োগ করতেছে। সেই বিনিয়োগে শুধুমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেই তারা ঢুকবে তা না, তারা ইতিমধ্যেই ধরেন আরো বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করছে, ইভেন কি আমাদের দলের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে বা করবে। করে তাদের মূল কাজই তো হইলো যে আমাদের ঐক্যে ফাটল ধরানো। আমাদের ঐক্য বলতে আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে, আমি বলতে চাচ্ছি এই আন্দোলনে যারা অংশীদার ছিল, যে সকল বড় দল এবং জনগণ, রাজনৈতিক দলগুলা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা যদি একটা রাজনৈতিক দলই ধরি, রাজনৈতিক দল তো অলরেডি ঘোষণা করবে, বোঝাই যাচ্ছে। এইখানে এখন ভাবতেছে, এক পক্ষ ভাবতেছে বা কিছু সুবিধাবাদী গোষ্ঠী ভাবতেছে যে এটা একটা বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে। এইখানে ঢুকে তারা তো নিজেদের স্বার্থে কিছু ফাটল ধরানোর চেষ্টাই করবে, কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে বা সার্বক্ষণিক কাছে থাকার বিনিময়ে হোক বা কোনো কিছুর বিনিময়ে হোক, তারা নিজেদের ফায়দা হাসিলের জন্য ফাটল ধরানোর চেষ্টা করতেই পারে। এটা পার্ট অফ দ্য পলিটিক্স, যেহেতু তারা পলিটিক্সে আসছে, এগুলো তাদেরকে ফেস করতে হবে এবং এগুলো হচ্ছে। এগুলা নিয়ে যদি তারা উত্তীর্ণ হতে পারে, তাহলে তারা হয়তো বা এই সময় জাতীয় দলের শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে। আর যদি তারা নিজেদেরকে এই জায়গা থেকে শুধরায়ে যদি নিজেদেরকে সংশোধন করে নিজেদের ভিতরে ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে তারা আসলে ভালো কিছু করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।